এদিকে মিস্টার ড্যানিয়েল এর মুখের এমন রিয়াকশন দেখে রুমে থাকা সবাই স্বস্তির শ্বাস ছাড়ল। শুধু আরমান ও মিস দিশা বাদে। আরমান সব সময়ের মতোই ভাবশূন্য হয়ে বসে আছে। আর এদিকে মিস দিশার খুশি খুশি মুখটা চুপসে গেল মিস্টার ড্যানিয়েল এর খুশিতে চকচক করা মুখটা দেখে। দিশা যেন অনেক বড় একটা ঝটকা খেয়েছে। দিশা বুঝতে পারছে না এটা কি হলো। সবটা যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। ওর এত সুন্দর করে করা পরিকল্পনা পুরোটাই ভেস্তে গেল। এটা যেন ও কিছুতেই মানতে পারছে না। ও কিছুটা মাথা উঁচু করে ডিজাইনগুলো দেখার চেষ্টা করল। দেখল সেই একই ডিজাইনগুলো আছে। এটা কিভাবে কি হলো ও কিছুতেই বুঝতে পারছে না। আরমান মিস দিশাকে এমন করতে দেখে গম্ভীর গলায় বলল, কি হলো মিস দিশা? কোনো প্রবলেম? দিশা জোর করে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, না না স্যার, নো প্রবলেম। আমি একটু আসছি। বলি দিশা আর এক মুহূর্ত ওখানে থাকলো না। উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেল মিটিং রুম থেকে। দিশাকে এভাবে বেরিয়ে যেতে দেখে সবাই কিছুটা অবাক হলেও কেউ কোনো পাত্তা দিল না। কিন্তু আরমান একটা বাঁকা হাসি দিল। তারপর ফোনে কি যেন টাইপ করে মেসেজ দিল মিরাজের নাম্বারে। মিরাজ মেসেজের টোন শুনে ফোন অন করে দেখল তার সামনে বসে থাকা স্যারের মেসেজ। মিরাজ মুখে তুলে তাকালো তার স্যারের দিকে। আরমানও তাকিয়ে ছিল ওর দিকে। এরপর মিরাজ এক্সকিউজ মি বলে নিজেও বেরিয়ে গেল মিটিং রুম থেকে। আর এদিকে মিস্টার ড্যানিয়েল একমনে ডিজাইন দেখতে ব্যস্ত। উনি একটা ফাইল শেষ করতেই হাঁপিয়ে উঠলেন যেন। উনি বললেন, মিস মাইহা, কি ডিজাইন বানিয়েছেন! জাস্ট অসাধারণ। কিচ্ছু বলার নেই হো। আবির, আরে এখনো বাকি আছে তো। আপনি 100 ডিজাইন রেডি করতে বলেছিলেন আর মিস মাইহা 200 ডিজাইন রেডি করেছে। ওগুলো একটু দেখুন। মিস্টার ড্যানিয়েল, আরও ডিজাইন আছে। আবির এগিয়ে এসে অন্য ফাইলটা দেখালো। হ্যাঁ, এটাতে আছে। দাঁড়ান, আপনাকে আর কষ্ট করে খুলে দেখতে হবে না। এতে আপনার হাতে ব্যথা করতে পারে। একটু ওয়েট করুন। বলি আবির এগিয়ে গিয়ে মার দেওয়া মেমোরি কার্ডটি প্রজেক্টরে সংযুক্ত করল। প্রথমেই বড় টিভির স্ক্রিনে ভেসে উঠল আরমানের কোম্পানির লোগো। তার ঠিক পরে একে একে ভেসে উঠতে লাগলো মার বানানো নানান ডিজাইন। রুমের সমস্ত জানালার পর্দা টেনে দেওয়া, চারপাশে নেমে এসেছে এক ধরনের মৃদু অন্ধকার। পুরো রুমের রংবেরঙের মৃদু আলো। তার সঙ্গে বাজছে হালকা সফট মিউজিক, শান্ত, অনুভবী। ঘরটা আগে থেকেই সাজানো ছিল অত্যন্ত যত্নে, খুব সুন্দর মণিমুগ্ধকর পরিবেশ। টিভির স্ক্রিনে মার একের পর এক সৃষ্টিশীল ডিজাইন ভেসে উঠছে। এভাবেই যে কতক্ষণ সময় কেটে গেল কেউ টের পেল না। সবাই যেন একটা ঘরের মধ্যে থেকে টিভির স্ক্রিনে তাকিয়েছিল। ডিজাইন শেষ হতেই সবাই ঘর থেকে বেরিয়ে এলো যেন। মিস্টার ড্যানিয়েল উঠে দাঁড়িয়ে হাত তালি দিতে শুরু করলেন। আর উনার দেখা দেখি বাকি সবাই উঠে দাঁড়িয়ে হাত তালি দিতে লাগলো। আরমান নিজেও মুগ্ধ মার ডিজাইনগুলো দেখে। যদিও ও ডিজাইনগুলো আগেই দেখেছে। ও নিজেও উঠে দাঁড়ালো কিন্তু হাত তালি দিল। চুপচাপ গম্ভীর মুখ নিয়ে দাঁড়ালো। এদিকে সকলে মার ডিজাইনের ভীষণ প্রশংসা করল। আরমানের বাবা, চাচা মার মাথায় হাত বুলিয়ে আদর ও দোয়া দিলেন। মায়া যেন এভাবে আরও এগিয়ে যায়। আর এদিকে তো মিস্টার ড্যানিয়েল প্রশংসায় পঞ্চমুখ। উনি বললেন, আমি আগে 100 ডিজাইন অর্ডার করলেও এখন আমি 200 ডিজাইনই নিহতে চাই মিস্টার হারমান। সবার মুখে তখন বিস্ময়ের ছাপ। মিস্টার ড্যানিয়েল শুরুতে যখন বলেছিলেন তিনি 100 ভিন্ন ডিজাইনের হাজার হাজার ড্রেস কিনতে চান, তখনই সেটাকে কোম্পানির ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার হিসেবে ধরা হয়েছিল। এমন অর্ডার আগে কেউ দেয়নি। সবাই মনে করেছিল এটাই হবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। কিন্তু তিনি তখনও চমক দেখাননি। এখন হঠাৎ করেই তিনি জানালেন তিনি এখন 100 জায়গায় 200 ডিজাইনই নিতে চান। অর্থাৎ আগের পরিকল্পনার চেয়েও ডাবল অর্ডার দিতে প্রস্তুত। এই ঘোষণার পর পুরো মিটিং রুমে যেন এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। এরপর শুরু হয় চাপা উচ্ছ্বাস। সবাই একে অপরের সাথে চোখাচোখি করছে। এই অর্ডার শুধু বড় না, এটা কোম্পানির জন্য এক নতুন যুগের সূচনা। মিস্টার ড্যানিয়েলের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি বিপুল লাভের সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে পারবে। এরই মধ্যে মিরাজও হাজির হয়েছে। তার উপস্থিতি যেন ছিল ঠিক সময় মতো। আরমান এগিয়ে এসে ধীরে গলায় মিরাজের উদ্দেশ্য বলে, মিরাজ, ডিলের কাগজগুলো নিয়ে এসো। মিরাজ মাথা নেড়ে সঙ্গে সঙ্গে সুটকেস খুলে বের করে অনেক গুরুত্বপূর্ণ ফাইলগুলো। ঘরে তখন নিঃশব্দ উত্তেজনার আবহ।
প্রত্যেকে নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। আর খানিক পরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, ডিল সাইন হয়ে যায়। ডিল সাইনের পরপরই মিস্টার ড্যানিয়েল চেক বের করে অ্যাডভান্স পেমেন্ট করে দেন। যেন সবকিছু সুনিপুণ এক দৃশ্যপটের মতো একে একে সাজানো হয়ে যাচ্ছে। এরপর সবাই উঠে দাঁড়ায়। একে একে সবাই আরমানকে অভিনন্দন জানাতে এগিয়ে আসে। মুখে প্রশংসার হাসি, চোখে তৃপ্তির দীপ্তি। আবির তো আর নিজেকে সামলাতে পারল না, সে হঠাৎ করেই আরমানকে জড়িয়ে ধরে। ঘরটা তখন উচ্ছ্বাসে ভরে গেছে। সবাই হেসে হেসে কথা বলছে, এক সফল চুক্তির আনন্দ ছড়িয়ে পড়ছে চারপাশে। ঠিক তখনই ফটাস একটা আচমকা শব্দে সবাই চমকে তাকায় উপরের দিকে। আর তখনই দেখা যায় রঙিন কাগজ উড়ে উড়ে নেমে আসছে, যেন বৃষ্টির মতো। লাল, সোনালি, নীল কনফেটি ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে, মেঝেতে ঝরে পড়ছে ধীরে ধীরে। সবচেয়ে মজার দৃশ্যটা ছিল আবিরের হাতে একটা গোল, রঙিন পাইপের মতো কিছু। সেখানে থেকেই ওই কনফেটি ছিটিয়ে দিয়েছে সে। মুখে তার হাসি থামতেই চায় না, ৩২টা দাঁত যেন প্রতিযোগিতায় নেমেছে আলো ছড়ানোর। ঘরের বাতাসে তখন কনফেটির ঝরার শব্দ আর বিজয়ের এক আনন্দময় নিঃশ্বাস। আবির, কংগ্রাচুলেশন ব্রো। মায়া ভয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সবাই এক মুহূর্তের জন্য থমকে গেলেও পর মুহূর্তেই আবিরের সাথে তাল মিলিয়ে সবাই হাসতে লাগল। এরপর মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন, আচ্ছা, আজ কি মায়ায় রান্না খেতে পাবো না? আবির তাড়াতাড়ি মিস্টার ড্যানিয়েল এর দিকে এগিয়ে এসে বলল, অবশ্যই খেতে পারবেন মিস মাইহার হাতের রান্না। আপনি জানেন মিস মাইহা আপনার জন্য সেই ভোরবেলা উঠে এত এত রান্না করেছে। আবিরের কথা শুনে আরমান কটমট করে তাকালো আবিরের দিকে। কিন্তু আবির সেই দিকে কোনো পাত্তা দিল না। এদিকে আরমান খুব ভালোই বুঝতে পেরেছে, বছর ৩০-এর মিস্টার ড্যানিয়েল মার পড়েছে। আর কেন জানি এটা তার একদম সহ্য হচ্ছে না। কি দরকার ছিল মার এত রান্না করার? ও তো একজন ডিজাইনার, তাহলে ডিজাইনার থেকে রাঁধুনি হতে যাচ্ছে কেন? শুধুমাত্র এই ডিলটার জন্য আরমান মিস্টার ড্যানিয়েলকে সহ্য করছে। উনার জায়গায় অন্য কেউ থাকলে আরমান তাকে এই অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কেন এইভাবে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবে উনি? যতই হোক মায়া ওর একজন কর্মচারী, তাই ও কিছুতেই এটা সহ্য করতে পারছে না। আরমান জেলাস ফিল করছে, কিন্তু ও সেটা মানতে নারাজ। তাই ও নিজেই নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি যে মায়া ওর কর্মচারী, তাই রাগ ওর হচ্ছে। মিস্টার ড্যানিয়েল, ওহ তাই নাকি? তাহলে প্লিজ চলুন আগে লাঞ্চটা সেরে নিই। আবির বিড়বিড় করে বলল, হ্যাঁ আপনি আগে হাগু করে আসুন, তারপর লাঞ্চ করবেন। পাশেই তানিশা মায়া দাঁড়িয়ে ছিল। আবিরের এমন কথায় মায়া মুখ টিপে হাসল, আর তানিশা তো জোরে হেসে দিল। মিস্টার ড্যানিয়েল কিছু বললেন। তোমরা এভাবে হাসছ কেন? আবির দাঁত দেখিয়ে বলল, আমি বলছি আমারও পেটে ছুঁচো ইঁদুর সব দৌড়াচ্ছে খিদেতে, তাই ওরা হাসছে। মিস্টার ড্যানিয়েল, হো আচ্ছা। মায়া মিস্টার ড্যানিয়েল এর উদ্দেশ্যে বলল, আচ্ছা স্যার, আপনি বাংলা কিভাবে বলতে পারেন? মিস্টার ড্যানিয়েল হাসি মুখে বলল, হাসলে বাংলা ভাষা আমার খুব ভালো লাগে। থাই বাংলা শিখেছি। আর যেহেতু বিজনেস করি, থাই সব দেশের ভাষা একটু আধটু জানা আছে। আর আমার ইচ্ছা আছে তোমার মতো একটা বাঙালি মেয়েকে ম্যারেজ করব। তিশা কিছুতেই নিজের হাসি আটকাতে পারছে না, তাই ও ওখান থেকে সরে গেল। মায়া মুখ টিপে হাসছে। আরমান এদিকে রাগে কটমট করছে। আবির বিড়বিড় করে বলল, হ্যাঁ বেটা, সে তো ভালোই বুঝতে পারছি, তোমার মতো না বলে তোমাকে বলে। আবির মুখ জোর করে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আরে চলুন, অনেক হয়েছে গল্প, এবার খাওয়া দাওয়া সেরে নিই। মিস্টার ড্যানিয়েল, হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, আমি তো মায়ের রান্না খাওয়ার জন্য ওয়েট করেই আছি। আবির, হ্যাঁ তো চলুন। বলি আবির সকলকে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। আর এতে সফল হলো। সবাই একে একে বেরিয়ে গেলে মায়াও পিছু পিছু বেরোতে গেল, কিন্তু তখনই ওর কানে ভেসে এলো একটা গম্ভীর আওয়াজ। দাঁড়ো মিস মায়া, কিছু কথা আছে তোমার সাথে। মায়া পিছনে ঘুরে হাসি মুখে বলল, বলুন স্যার। আরমান, সবাই আমাকে কংগ্রাচুলেশন জানালেও এই ডিলটা তোমার জন্যই পাওয়া সম্ভব হয়েছে। তাই থ্যাঙ্কস। এর জন্য কি চাও বলো? আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। মায়া হাসি মুখেই বলল, কিচ্ছু চাই না স্যার। আমাকে আমার কাজের জন্য মাইনে দেওয়া হবে, তাই আমার কাছে কেউ ঋণী নয়। আর আমি আমার কাজ করেছি শুধুমাত্র, তাই এই নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। আরমান কিছুটা গম্ভীর গলাতেই বলল,
তুমি তো দেখছি বেশ চালাক। মায়া আবারও মুচকি হেসে বলল, একটু চালাক না হলে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো না স্যার। তাই একটু চালাক হওয়া অবশ্যই দরকার। আর আমাকে সবাই বোকা শোকা ভাবলেও আমি অতটা বোকা নয়। আরমান, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। মায়া একটু আরমানের কাছে এগিয়ে এসে বলল, আচ্ছা স্যার, আপনি আগে থেকেই জানতেন তাই না যে ফাইলটা ওখান থেকে সরানো হয়েছে? আরমান বাঁকা হাসি দিয়ে বলল, তুমি ভাবলে কি করে এই আরমান শাহরিয়ারের অফিসে আরমানের পিছনে কিছু হবে আর আরমান সেটা জানতে পারবে না? মায়া হতাশ গলায় বলল, তাহলে আপনি আমাকে আগেই জানালেন না কেন? তাহলে তো এতটা হয়রানি হতে হতো না। আরমান মার দিকে আরো কিছুটা এগিয়ে এসে বলল, তুমি প্রথমেই তোমার আসল ফাইল বের করলে না কেন? তাহলে এত হয়রানি হতে হতো না। এখন ওরা দুজন একদম এক হাত দূরত্বে সামনাসামনি দাঁড়িয়ে আছে। ওরা দুজন ছাড়া এই রুমে আর কোনো প্রাণী নেই। এখনো হালকা আওয়াজে গান চলছে। কিভাবে যেন হঠাৎ করেই গানটাও রোমান্টিক হয়ে গেছে। আর মিটিং রুমের দরজাটাও বন্ধ। এটা আর কারোর কাজ না, একমাত্র আবির ছাড়া। ও মিটিং রুম থেকে বেরিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। আরমান মায়া চোখের দিকেই তাকিয়ে আছে দাঁড়িয়ে। মায়া বললে, ওই কপি ফাইলটাও কিন্তু আমি কষ্ট করে বানানো ছিল। তাই ওটা অত সিকিউরিটির পরও গায়েব হয়ে যাবে ভাবতে পারিনি। কিন্তু আপনি সব জেনেও চুপ থাকলেন কেন? আরমান মার দিকে চোখের দিকে তাকিয়ে থেকে বলল, আমিও দেখতে চেয়েছিলাম এমন পরিস্থিতিতে তুমি কি করো। আর কিছুটা রাগও ছিল তোমার উপর। মায়া, ভেবেছিলেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। দায়িত্বজ্ঞানহীন এর মতো কাজ করেছি আমি, তাই না? আরমান এই কথার কোনো উত্তর দিল না। মায়া আবারও আরমানের চোখে চোখ রেখে বলল, আমি জানতে চাই স্যার, ফাইল দুটোকে সরিয়েছে? আরমান মার এই কথার ঠিকমতো পাত্তা না দিয়ে এগিয়ে গেল সোফার সামনে থাকা টেবিলের দিকে। ওখান থেকে ওর ফোনটা হাতে নিতে নিতে বলল, খুব শীঘ্রই জানতে পারবে সেটা। মায়া অধৈর্য হয়ে আরমানের দিকে কিছুটা এগিয়ে এসে বলল, না, আমি এক্ষুনি জানতে চাই। আরমান মোবাইল নিয়ে মার দিকে ঘুরতেই দুজনের শরীর ছুঁয়ে ছুঁয়ে অবস্থা, কিন্তু এতেও মার কোনো হেলদোল নেই। ওর এখন কি হচ্ছে, কোথায় আছে সেদিকের কোনো খেয়াল নেই। ওর এখন সব থেকে বড় জেদ, ও জানতে চায় ওর ফাইলকে সরিয়েছে। আরমান গম্ভীর গলায় বলল, বললাম তো খুব শীঘ্রই সেটা জানতে পারবে। আর শোনো, তুমি না একদমই ড্যানিয়েলের সাথে হেসে হেসে কথা বলবে না। আমি চাই না কেউ আমার ক্লায়েন্টকে নিজের দিকে আকৃষ্ট করুক। তাই মিস্টার ড্যানিয়েলের থেকে দূরে থাকবে। মায়া রাগে জেদে চিল্লিয়ে উঠল, বেশ করেছি উনার সাথে হেসে হেসে কথা বলেছি, আরও বলবো। আমি কার সাথে হেসে হেসে কথা বলবো আর বলবো না, এটা আপনি বলার কে? মার এমন কথায় আরমান মার কোমর পেঁচিয়ে ধরে এক টানে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে তারপর আর এক হাত দিয়ে মায়ের থুতনি চেপে ধরে মার মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে রাগে হিসহিসিয়ে বলল, ভুলে যেও না তুমি আমার 1 মাসের জন্য কেনা সম্পত্তি। কথা ছিল এই 1 মাস তোমায় আমি যা বলবো তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু না, তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। এটা তো মানা যায় না মিস মায়া তালুকদার, তোমায় আমি 1 মাসের জন্য কিনে নিয়েছি। সেটা কিভাবে ভুলে গেলে? হ্যাঁ, এই 1 মাসে যদি আমি তোমায় আমার বিছানায় উঠতে বলি, সেটাও করতে হবে। তোমায় করতে হবে মিস মায়া তালুকদার। এদিকে আরমানের হাতের নখ কোমরে চেপে বসায় জায়গাটা চিরবির করে জ্বলে উঠল। অন্যদিকে আবার আর এক হাত নিয়ে এমনভাবে জোরে ওর চিবুক ধরেছে যে মার মুখের দাঁত নরম চামড়ায় বসে গিয়ে রক্ত বেরিয়ে এলো। সেই নোনতা তরলের স্বাদ খুব ভালোভাবেই অনুভব করতে পারল মায়া। ব্যথার তীব্রতায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ওর। তবুও নির্দয়ে আরমান একবারের জন্য হাত সরালো না। মার চোখ দিয়ে পানি পড়তে দেখে আরমানের ঘোর কাটল যেন। ঝটকা দিয়ে ছেড়ে দিল মায়াকে। এরপর আরমান গম্ভীর গলায় বলল, এমন কোনো কাজ করবে না যেটাতে আমার রাগ উঠে যায়। তাই চুপচাপ যা বলবো তাই। আহহ, উফো, এই মেয়ে ছাড়ো ছাড়ো। আরমানের কথা শেষ হওয়ার আগেই মায়া রাগে কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে এলো। চোখ দুটোতে আগুন জ্বলছে, যেন মুহূর্তেই ধ্বংস করে দেবে সবকিছু। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে সে আরমানের হাতে শক্ত করে চেপে ধরল, আর হঠাৎই দাঁত বসিয়ে দিল আরমানের হাতের মাংসে। আরমান ব্যথায় কোকিয়ে উঠল, কণ্ঠ রুদ্ধ হয়ে এল, কথার খেই হারিয়ে ফেলে হা করে তাকিয়ে রইল মার দিকে। কিন্তু মায়া ততক্ষণে নিজেও কেঁপে উঠেছে নিজের আচরণে। মুখের ভেতরে নোনতা স্বাদ পেতেই বুঝতে পারল,
রক্ত, গরম, লবণাক্ত রক্ত। কে জানে, তার নিজের না আরমানের। হঠাৎ যেন কিছু একটা চুরমার হয়ে গেল ভিতরে। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ছিটকে গিয়ে ছুটে গেল মিটিং রুমের সাথে লাগোয়া ওয়াশরুমের দিকে। হাঁপাতে হাঁপাতে বেসিনের সামনে দাঁড়িয়ে কল ছেড়ে দিল সে। ঠান্ডা পানির ছোঁয়ায় হাত দুটো কাঁপছিল। কুলকুচি করতে গিয়ে দেখল পানির সঙ্গে গড়িয়ে আসছে লালচে রেখা, রক্ত। ভেতরে ভেতরে গা গুলিয়ে উঠল তার। এই রক্তের স্বাদ, এই গন্ধ, এক অদ্ভুত বমি ভাব তুলে আনলো গলার কাছে। মুখের ভেতরে আরমানের দেওয়া ব্যথার জন্য দাঁতের কোপ লেগেছে, কাটা চামড়ার জায়গায় আগুনের মতো জ্বালা করছে। পানির পর পানি, একের পর এক কুলকুচি। কিন্তু রক্তের সেই আঠালো অনুভব যেন কিছুতেই কাটছে না। মনে হলো সে যেন নিজেরই কোনো অচেনা রূপকে ছুঁয়ে ফেলেছে। আমি এমনটা করতে পারি? আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনতে কষ্ট হলো মার। চোখ লাল, মুখ বিবর্ণ, ঠোঁটের কোণে লেগে আছে রক্তের ক্ষীণ দাগ। সবকিছু মিলিয়ে যেন এক অস্থির, অপরিচিত মুখ। চোখে মুখে পানি দিয়ে নিজেকে একটু সামলানোর চেষ্টা করল সে। বুকের ভেতরটা এখনো ধুকপুক করছে তার। তারপর ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, যেন শরীর নয়, আত্মাটাই ক্লান্ত হয়ে পড়েছে ওর। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই মার চোখ পড়ল আরমানের ওপর। সে এখনো মিটিং রুমের সোফায় বসে আছে। চোখ দুটো জ্বলছে রাগে, চোয়াল শক্ত হয়ে আছে। মার উপস্থিতি টের পেতেই মাথা তুলে তাকালো ওর দিকে। চোখে ক্ষোভের এক তীক্ষ্ণ ঝলক। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর গম্ভীর কণ্ঠে, রাগ চেপে রাখা কষ্টসাধ্য এক গলায় বলল, এটা কি করলে তুমি? বলতে বলতেই নিজের হাতটা মায়াকে উদ্দেশ্য করে দেখালো। মায়া চুপচাপ দাঁড়িয়ে ধীরে ধীরে তাকালো ওর হাতের দিকে। ওখানেই তো কামড়েছিল সে, ঠিক এই জায়গাটায়। দাঁতের ছাপ যেন ছাপে ছাপে বসে আছে গভীরভাবে। চামড়া ফুলে উঠেছে, চারপাশ লাল হয়ে গেছে, মাঝে হালকা রক্ত লেগে আছে। মার কাঁপুনি ধরে গেল। মনে হলো আর একটু যদি চেপে ধরতো, মাছটাই হয়তো উঠে আসতো। হঠাৎ এক অদ্ভুত ভার যেন বুকের ওপর চাপতে শুরু করলো। অনুশোচনায় গলা শুকিয়ে এলো। সে কখনো কাউকে আঘাত করেনি, কখনো এমন হিংস্রতা তার মধ্যে জাগ্রত হয়নি। তাহলে আজ, আজ কেন এমন করলো সে? কি এমন ছায়া নেমে এসেছিল তার ওপর? প্রতিশোধের আগুনে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে মানুষটিকে নয়, মুহূর্তটাকে কামড়ে ধরেছিল। এখন সবকিছু বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে যেন কেমন ভেঙে পড়ছে ভিতরটা। আরমান তখনও তাকিয়ে আছে। মার দিকে নয়, যেন এক অপরিচিত মানুষকে দেখছে এমনভাবে। মায়া চোখ সরিয়ে নিল, তার দৃষ্টি নিচু, মনে শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যি এটা করলাম? মায়া অনুশোচনায় ভেজা কণ্ঠে শান্তভাবে বলল, দুঃখিত, ভাবিনি আপনি এতটা ব্যথা পাবেন। আপনিও আমায় আঘাত করেছেন। মুখের ভেতর কেটে গেছে আমার। তাই আমিও আপনাকে ব্যথা দিয়েছি। সরি। শব্দগুলো যেন ভাঙা কাচের মতো ধীরে ধীরে গড়িয়ে পড়ল ঠোঁট থেকে। বলা শেষ হতে না হতেই আবারও মাথা নিচু করে নিল সে। চোখ দুটি মাটিতে আটকানো, মুখে যেন অপরাধের ছায়া। আরমান এক মুহূর্তের জন্য চুপ করে রইল। ধীরে ধীরে বুঝতে পারল, হ্যাঁ, রাগের চোটে সেও মায়াকে ব্যথা দিয়েছিল। মেয়েটির ফ্যাকাশে মুখ, সেই প্রমাণ। সেই উপলব্ধি তাকে নীরব করে দিল। চুপচাপ কয়েক কদম এগিয়ে এলো মার দিকে। কোনো শব্দ ছাড়াই, ধীরে, মৃদু এসে দাঁড়ালো একদম সামনে। তারপর ডান হাত বাড়িয়ে নিজের তর্জনী আঙুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিল মার থুতনি। সে ছোঁয়ায় মার মুখটা ধীরে ধীরে উপরের দিকে উঠাল, কিন্তু মার চোখ তখনও নিচের দিকেই। আরমান গম্ভীর স্বরে বলল, আমার চোখের দিকে তাকাও। আরমানের গম্ভীর কণ্ঠে বলা কথাটা ঠিক যেন তীব্র কোনো সুরে আঘাত করল মার ভেতরের অনুভূতিকে। শব্দগুলো তার কানে গিয়ে যেন জলতলে বিস্ফোরণ ঘটালো, নীরব অথচ গভীর। একটু কেঁপে উঠল সে। সেই হালকা কম্পনটা আরমানও স্পষ্ট টের পেল, যেন তার আঙুলের নিচে ছুঁয়ে গেল সেই ভেতরের আলোড়ন। আরমান তার হাতের আঙ্গুল সরালো না, মায়াকে চাপেও ফেলল না, শুধু অপেক্ষা করল। সময় দিল মায়াকে। ধীরে ধীরে, কাপা দৃষ্টিতে চোখ তুলল মায়া। তাকালো আরমানের দিকে। হালকা ভেজা, ক্লান্ত মুখমণ্ডল। আর চোখে তখনও অনুশোচনার ছায়া। আরমান সেই দৃষ্টি পড়ে ফেলল স্পষ্টভাবে। তার চোখে কিছুটা দৃঢ়তা। গলা নরম কিন্তু স্থির, শীতল কিন্তু ভরাট। বলল, একদম, ড্যানিয়েলের বেশি কাছে আর ঘেঁষবে না। মনে থাকবে। একটু থেমে আবার বলল, আমি যেন তোমায় ওর সঙ্গে দরকার ছাড়ার কথা বলতে না দেখি। ঠিক আছে।
শব্দগুলো ছিল না কোনো হুমকি, বরং একটা সীমানা টেনে দেওয়া নিঃশব্দ দাবি, যেন অধিকার ফলাচ্ছে ও মার উপর। এমন এক কণ্ঠ যা নির্দেশ না হয়েও উপেক্ষা করা যায় না। মায়া বোকার মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আরমানের দিকে। ও আরমানকে বুঝতে না দিলেও ভীষণ হয় এই মানুষটাকে। নিজের ছোট্ট দেহে খানার সামনে আরমানকে কেমন যেন দানবের মতো লাগে। মনে হয় চাইলেই আরমান মায়াকে পিষে ফেলবে এক নিমিষেই। এই যে এখন যেমন আরমান অনেকটা মাথা নিচু করে ওর দিকে তাকিয়ে আছে, আর মার মাথাটা ঠিক ওর বুকের কাছাকাছি পড়ছে। লোকটা লম্বাতেও অনেক বেশি ওর থেকে। তার উপর জিম করা শরীর, মুখে কিছু না বলে, শুধু নিঃশব্দে মাথা নেড়ে ছাই দিল। উত্তরটা মৌন হলেও স্পষ্ট। এতক্ষণে আরমান নিজের আঙুলটা সরিয়ে নিল তার থুতনি থেকে। তারপর আবারও গম্ভীর অথচ সংযত স্বরে বলল, ঠিক আছে, চলো। সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। শব্দগুলো বলেই সে ধীরে পেছনে ঘুরে দরজার দিকে পা বাড়াল। ঠিক তখনই মায়া যেন হঠাৎ ভেতর থেকে কিছু একটা টের পেল। ভেতরের কোনো অস্থিরতা তাকে ঠেলে আনলো সামনে। ছুটে গিয়ে ধরল আরমানের সে হাত, যে হাতটায় সে নিজেই কিছুক্ষণ আগে দাঁত বসিয়েছিল। তার আগে টেবিলের ওপর থেকে ওর ছোট ব্যাগটা হাতে তুলে নিয়েছে, যেটা সবসময় তার সঙ্গে থাকে। আরমান থমকে দাঁড়ালো। মায়া কাপা গলায় বলল, কিন্তু আপনার হাতটা, মানে কেউ দেখে ফেললে? বাক্যটা শেষ করতে পারল না সে। সংকোচে, অপরাধবোধে ভরা কণ্ঠটা নিজেই থেমে গেল মাঝপথে। মার ঠান্ডা হাতের স্পর্শে আরমানের সারা শরীরে যেন এক কোমল স্রোত বয়ে গেল। সে চোখ বন্ধ করে ফেলল নিঃশব্দে। এই স্পর্শ, এই অচেনা অথচ ভীষণ চেনা অনুভব, তার ভেতরে যেন অতীতের দরজা খুলে দিল। হ্যাঁ, একবার আগেও এমনই লেগেছিল এই স্পর্শটা। সেই প্রথম দিন, যখন ওরা কাছাকাছি এসেছিল। সেদিনও মার ছোঁয়া মনে হয়েছিল অদ্ভুতভাবে পরিচিত। কিন্তু রাগ, ভুল বোঝাবুঝি আর আত্ম অহংকারের দেয়ালের দাঁড়িয়ে সে অনুভূতিগুলোকে কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু আজ, আজ এই মুহূর্তে চোখ বন্ধ করতেই আরেকটি মুখ স্পষ্ট হয়ে ভেসে উঠল মনের পর্দায়, সেই পিচ্চি মেয়েটা, তার পিচ্চি মায়াবতী। সেদিনও মেয়েটি এমন করে হাত ধরেছিল, টানছিল তাকে গাড়ি থেকে নামানোর জন্য। এমন এক টান ছিল সেই ছোঁয়ায়, যা বুকের গভীরে গিয়ে ধাক্কা দিয়েছিল। আর আজ মার স্পর্শ যেন ঠিক সেই রকম। কিন্তু কেন, কেন এত মিল এই দুই স্পর্শে? আরমানের ঘোর কাটল হালকা এক ব্যথার স্রোতে। কবজির পাশে এক টান ধরতেই সে ধীরে চোখ মেলল। চোখের সামনেই সেই দৃশ্য, মায়া মাথা নিচু করে নিঃশব্দে তার হাতের রুমাল বাঁধছে। ঠিক সেই জায়গাটায়, যেখানে ও কামড়ে দিয়েছিল কিছুক্ষণ আগে। নিজেরই দাঁতে ক্ষতবিক্ষত করে ফেলা সেই ত্বকের উপর সযত্নের রুমালটা জড়িয়ে দিচ্ছে সে। যেন চাইছে কেউ না দেখতে পায়। কারণ হাতের সেই অংশটা এতটাই ফুলে গেছে, রক্ত জমে গেছে ভেতরে, দাঁতের গভীর ছাপ এখনো স্পষ্ট। কেউ একবার তাকালেই বুঝে যাবে কিছু ঘটেছে। সেই সম্ভাবনাটুকু মায়া মুছে দিতে চাইছে নিঃশব্দ যত্নে। আরমান স্থির চোখে তাকিয়ে রইল মার মুখের দিকে। এক দৃষ্টিতে সেই চোখ, এটি সেই গভীর চোখ, যার ভাষা একদিন তার হৃদয়ের প্রতিটি কোণে ছায়ার মতো ছড়িয়ে পড়েছিল। সেই মুখের গঠন, সেই কাপা ভঙ্গিমা, সেই নরম শ্বাস। না, আরমান নিজের ভেতরে এক অস্থির কাঁপুনি অনুভব করল। সে আর ভাবতে পারছে না, ভাবতে চায় না। মায়া, এই মায়া, কোনোভাবেই মাইশা হতে পারে না। না, কিছুতেই না, এটা অসম্ভব। কিন্তু হৃদয় আবার মাথার মতো জোর করে মানতে চায় না। সে চোখ ফেরাল না, শুধু নিঃশব্দে ভেতরের কণ্ঠ শুনে গেল, আরও 2 দিন, শুধু আরও 2 দিন অপেক্ষা করতে হবে। কালকের দিনটা গেলেই সব স্পষ্ট হবে। বিরাট বলেছে, আজকের দিনটা আর কালকেরটা, এই দুটো দিনের মধ্যে সে খুঁজে পেয়ে যাবে ওর মাইশাকে। বিরাট নিজে পৌঁছে দেবে তাকে তার হারিয়ে যাওয়া পিচ্চি মায়াবতীর কাছে। আরমান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চোখে তখনও মার প্রতিচ্ছবি, আর হৃদয়ের গভীরে এক বিস্ময়কর সংশয়, যেটা কোনো যুক্তি দিয়ে মুছে ফেলা যায় না। হয়ে গেছে, চলুন। মার শান্ত, সংক্ষিপ্ত বাক্যটা যেন টান দিয়ে টেনে আনলো আরমানকে তার অদ্ভুত দোলাচলের জগৎ থেকে। চিন্তার গভীরতা থেকে চোখ তুলে তাকালো সে মার দিকে। কোনো কথা বলল না আর। ভেতরে ভেতরে নিজেকে বলল, আর মাত্র 2 দিন। তারপরই সব স্পষ্ট হবে। তারপরই সে খুঁজে পাবে ওর মাইশাকে, নিজের হারিয়ে যাওয়া প্রিয়তাকে। মায়া ইতিমধ্যেই নিজের কথা শেষ করে দরজার দিকে এগিয়ে গেছে। হাঁটার ভঙ্গিতে কোনো জোর নেই, কিন্তু তাতে এক ধরনের নিশ্চিন্ততা আছে, যেন কিছু একটা বুক থেকে নামিয়ে রাখা হয়েছে।
আরমান আর কিছু ভাবল না। মাথার ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। পা দুটো আপনাতেই মার পেছনে চলতে শুরু করলো, নিঃশব্দ, নির্লিপ্ততা, অথচ যেন এক অজানা বাঁকের দিকে যাত্রা শুরু হয়েছে তাদের। মায়া মিটিং রুমের বেরিয়ে রাখা দরজাটা খুলেতেই কেউ যেন হুড়মুড় করে ঢুকে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। মায়া ভয়ে চমকে উঠে 2 পা পিছিয়ে গেল। আর সাথে সাথেই পিছনে থাকা আরমানের শক্ত বুকের সাথে ধাক্কা খেল। তাই আবারও ছিটকে মায়া সামনের দিকে সরে এলো। তারপর মায়া পিছনে ঘুরে আরমানের উদ্দেশ্যে মাথা নাড়িয়ে বলল, সরি হ্যাঁ। আরমান অদ্ভুতভাবে তখনও মায়ার দিকে তাকিয়ে। মায়া সেদিকে পাত্তা না দিয়ে সামনে তাকিয়ে দেখল আবির দাঁত কেলিয়ে ওদের দিকে তাকিয়ে আছে দাঁড়িয়ে। মায়া বিরক্ত নিয়ে বলল, ভাইয়া, আপনি এমন কেন বলুন তো? আবির দাঁত কেলিয়ে বলল, সরি, আসলে আমি তোমাদের ডাকতে এসেছিলাম। দুজনেই একই সময়ে দরজা খুলেছি তাই এই অ্যাক্সিডেন্টে। আবির কিছুটা মিথ্যা বলল। ও অনেক আগেই এসেছিল ওদের ডাকতে, কিন্তু না ডেকে ভিতরে কি চলছে তা হেড হয়ে দরজায় কান লাগিয়ে বোঝার চেষ্টা করছিল। আর মায়া দরজা খুলতেই ও ভয়ে চমকে উঠে এমনভাবে পড়ে যেতে নিয়েও সামলে নিয়েছে নিজেকে। এদিকে মিস্টার ড্যানিয়েল এর মন খারাপ বেশিক্ষণ টিকল না। সে খেতে উৎফুল্ল কণ্ঠে বলল, এগুলো মাইহার রান্না খায় না। আবির মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ, এগুলো মাইহার হাতের রান্না। ও শুধুমাত্র আপনার কথা ভেবে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে নিজে হাতে রান্না করেছে। হয়ে গেল দাঁড়ি। মায়া মিস্টার ড্যানিয়েলের পাশে না বসায় যেটুকু আরমানের মেজাজ শান্ত হয়েছিল সেটুকু আবার তার নিজের জায়গায় পৌঁছে গেল। রাগে তার হাতে থাকা চামচ শক্ত করে ধরে খাওয়া থামিয়ে দিল। তারপর চোখ তুলে আবিরের দিকে কটমট করে তাকালো, যেন একা পেল আবিরকে পুরো খেয়ে ফেলবে দাঁড়ি। আবির আরমানের দিকে প্রথমে বোকা বোকা হাসি দিল, তারপর ভয়ে একটা শুকনো ঢোক গিলে নিজের বের করা 32টা দাঁত ডেকে নিল। যদিও ও কথাটা আরমানকে জ্বালানোর জন্যই বলেছিল। ঠিক তখনই এন্ট্রি নিল মিস দিশা। ও রুমের দরজা খুলে ঢুকে হাসি মুখে বলল, আমাকে ছাড়াই সবাই খাওয়া শুরু করে দিয়েছেন। আর কংগ্রাচুলেশন স্যার, শুনলাম ডিলটা ফাইনাল হয়ে গেছে। মিরাজ হাসি মুখে কিছুটা ব্যঙ্গ করে দিশাকে উদ্দেশ্য করে বলল, আপনি যে আবার এখানে ফিরে আসবেন আশা করিনি, তাই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আপনি কি ভেবেছিলেন ডিলটা ফাইনাল হবে না? দিশা মিরাজের এমন কথা শুনে প্রথমে চমকে উঠল, তারপর নিজেকে সামলে বলল, আরে তা কেন ভাবতে যাব? অনেক কষ্টে আমাদের মায়া এতগুলো ডিজাইন রেডি করেছিল। ডিল ফাইনাল না হয়ে আর যাবে কোথায়? দিশার কথাগুলো বলতে বলতে মায়ার দিকে এগিয়ে এসেছিল। আর দিশার কথা শেষ হতে না হতেই মায়া আহহ বলে চিৎকার দিয়ে উঠল। সবাই মার চিৎকারে মার দিকে তাকাতেই দেখল মায়া তার ডান হাত দিয়ে বা হাত ধরে হাতে ফু দিচ্ছে। আর মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মুখে দিয়ে আহুর শব্দ করছে মায়া। সবাই খাওয়া বাদ দিয়ে উঠে দাঁড়ালো। হঠাৎ করে কি হলো কেউ বুঝল না। আবির নিজের চেয়ার ছেড়ে উঠে আসলো। আর এদিকে আরমান পাশে বসে থাকায় তাড়াতাড়ি একটা পানির জগের মুখি খুলে মার হাত টেনে নিয়ে তাতে ডুবিয়ে ধরেছে। ততক্ষণাৎ দিশা কিছুটা ন্যাকামো করে বলে উঠল, আরে মায়া, কিভাবে খাবার নিচ্ছ? দেখে নেবে তো, দিলে তো নিজেই নিজের হাতটা পুড়িয়ে। স্যার আপনি ছাড়ুন, আমি দেখছি। মায়া কই হাতটা দাও দেখি। শেষের কথাগুলো বলতে বলতে দিশা মায়া ও আরমানের চেয়ারের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর মার হাতটা দেখার উদ্দেশ্যে নিজের হাতটা বাড়িয়ে দিল। এইদিকে মিস্টার ড্যানিয়েল ও বিচলিত হয়ে উঠে এসেছে নিজের চেয়ার ছেড়ে। এইদিকে আরমান দিশার কথায় মার হাত ছেড়ে দিয়ে নিজের হাত সরিয়ে নিয়ে আসার সময় ওর পাশে থাকা গরম ধোয়া ওঠা স্যুপের বাটিটা টুক করে দিশার 2 পা বরাবর ফেলে দিল। তারপর আরমান এমন ভাব করল যেন অ্যাক্সিডেন্টালি ঘটনা ঘটেছে। আরমান মুখে কোনো অনুভূতি ছাড়াই বলে উঠল, সরি মিস দিশা, আমি খেয়াল করিনি কিভাবে যে বাটিটা পড়ে গেল। আর এইদিকে দিশা 2 পা নিয়ে ক্যাঙ্গারো ডান্স শুরু করেছে। ধোয়া ওঠা গরম স্যুপের পুরোটা ওর 2 পায়ে পড়েছে। চিৎকার করে মা গো বাবা গো করছে দিশা। আসলে আরমান ওটা নিজে থেকেই করল, কারণ মার হাতে মার পাশে থাকা গরম স্যুপের বাটিটা ইচ্ছে করেই দিশা ফেলেছে। আর তা আরমান নিজের চোখে স্পষ্ট দেখেছে। মায়া ডান হাত খাবার প্লেটে দিয়ে নাড়াচাড়া করছিল অন্যমনস্কভাবে। ও কিভাবে খাবে বুঝতে পারছিল না। তখন আরমান ওভাবে ধরায় দাঁতের চাপড়ি কেটে গেছে। এখনো জ্বালা করছে। খাবার খেলে আরো জ্বলবে। এদিকে না খেয়ে টেবিল ছেড়ে উঠে যাওয়াটাও এত মানুষের সমানে ভালো দেখাবে না।
এটাই ভাবছিল ও অন্যমনস্কভাবে। বা হাতটা টেবিলেই উপরেই রাখা ছিল একটা গরম ধোয়া ওঠা স্যুপের বাটির পাশে। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে দিশা। সবার চোখের আড়ালে কথা বলতে বলতে মার দিকে এগিয়ে এসে টুক করে বাটিটা ওর হাতের উপর উল্টে দিয়েছে। কিন্তু এই দৃশ্য সবার চোখের আড়াল হলেও আরমানের চোখের আড়াল হয়নি। তাই আরমানও রাগে ক্ষোভে আর ধরে রাখতে পারেনি নিজেকে। ঠান্ডা মাথায় মার হয়ে প্রতিশোধ তুলে নিল ও একইভাবে গরম স্যুপের বাটি দিশার পায়ে ফেলে। এদিকে দিশা তখন পা ধরে মেঝেতে বসে কাঁদছে। আবির আরমানকে হাড়ে হাড়ে চেনে, তাই ওর বিষটা বুঝতে সময় লাগেনি। সবাই অবাক হয়ে দিশার দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হলো বিষয়টা বোঝার চেষ্টা করছে। আর এই দিকে মায়াও নিজের হাতের জ্বলন ভুলে অবাক হয়ে একবার দিশার দিকে তাকাচ্ছে তো একবার আরমানের দিকে তাকাচ্ছে। আরমান যে নিজে থেকেই গরম স্যুপের বাটিটা দিশার পায়ে ফেলেছে সেটা মায়া খেয়াল করেছে। তাই এত অবাক হওয়ার কারণ। আবির একটা পানির জগ নিয়ে মেঝেতে বসে কান্নারত দিশার পায়ে ঢেলে দিল। কিছুটা উপর থেকে এভাবে পানি ঢালায় দিশার লাল টকটকে হয়ে যাওয়া পাটা আরো জ্বলে উঠল। আর চিৎকার করে কাঁদতে লাগলো দিশা। আরমান মিরাজকে উদ্দেশ্য করে বলল, মিরাজ উনাকে এখান থেকে নিয়ে যাও। উনার পায়ে মেডিসিন লাগানোর ব্যবস্থা করো। মিরাজ মুখ কাচুমাচু করে বলল, কিন্তু স্যার আমি উনাকে কিভাবে নিবে যাব? আমার মনে হয় না উনি হাঁটতে পারবেন ঠিক মতো। আরমান ভীষণ বিরক্ত হলো। আবির বলল, আরে মিরাজ বাইরে থেকে কাউকে ডেকে সাহায্য নাও। মিস্টার ড্যানিয়েল, হারে মায়ার হাটেও তো মেডিসিন লাগাতে হবে। আবির এবার নিজের মুখ গম্ভীর করে বলল, আমি মার ব্যাপারটা দেখছি মিস্টার ড্যানিয়েল। আপনি আমাদের গেস্ট। বেশি চিন্তা না করে লাঞ্চটা শেষ করুন। মায়া চলো আমার সাথে। এরই মধ্যে মিরাজ দুজনকে মেয়েকে ডেকে নিয়ে এসেছে দিশাকে নিয়ে যাওয়ার জন্য। তারা অনেক কষ্ট দিশাকে ওখান থেকে তুলে নিয়ে গেল। দিশার পায়ে অনেক জায়গায় ফোস্কা পড়ে গেছে এরই মধ্যে। অনেক কষ্টে বেচারি কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুইজনের সাহায্য উঠে গেল। এরপর তানিশা মায়া গায়ে হাত দিয়ে বলল, চলো মায়া তোমার হাতেও মেডিসিন লাগাতে হবে। মায়া তখনও অবাক। ওর হাতেও কিছুটা জায়গায় ফোস্কা পড়ে গেছে। তখনও ওর হাত চালা করাই নিঃশব্দে চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু আরমান এমনটা করবে কখনো ভাবতে পারিনি ও। ও নিজেও বুঝতে পেরেছে যে দিশা কাজটা ইচ্ছে করে করেই করেছে। কিন্তু আরমান যে সেটার এমনভাবে প্রতিশোধ নেবে ভাবতে পারেনি মায়া। আবির মায়াকে এভাবে অবাক হয়ে ভাবতে দেখে বলল, কি হলো মায়া? কি ভাবছ? চলো। আবিরের কথায় মায়া একবার আবিরের দিকে তাকিয়ে আবারও আরমানের দিকে তাকালো। আরমান গম্ভীর গলায় বলল, মিস মায়া, যান আবিরের সাথে গিয়ে হাতে মেডিসিনটা লাগিয়ে নিন। মায়া একটা শুকনো ঢোক গিলে মাথা নাড়িয়ে সম্মতি দিল। মিস্টার ড্যানিয়েল বলে উঠল, আমিও চাই। আরমান কিছু বলবে তার আগেই আবির নিজেই গম্ভীর গলায় বলল, না মিস্টার ড্যানিয়েল। বললাম তো আপনি আমাদের গেস্ট। তাই আপনাকে এই নিয়ে ভাবতে হবে না। খাওয়ায় মনোযোগ দিন। সকলে নিজেদের খাওয়া কন্টিনিউ করুন। মায়া চলো। মায়া একবার আরমানের দিকে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। পিছু পিছু তানিশা আর আবিরও গেল। মিস্টার ড্যানিয়েল তখনও মার যাওয়ার পানে তাকিয়ে। উনার ইচ্ছে ছিল নিজে হাতে মার হাতে ঔষধ লাগিয়ে দেওয়ার। কিন্তু তা আর হলো না। তাই উনার মনটা খারাপ হয়ে গেল। আরমান মিস্টার ড্যানিয়েলের উদ্দেশ্যে বলল, মিস্টার ড্যানিয়েল, প্লিজ সিট ডাউন অ্যান্ড কন্টিনিউ ইটিং। মিস্টার ড্যানিয়েল, ইয়েস মিস্টার হারমান। বলি উনি মন খারাপ করে নিজের চেয়ারে গিয়ে বসে খাওয়া শুরু করল। বাকি সকলেও একটা দীর্ঘশ্বাস ছেড়ে যে যার চেয়ারে বসে খাওয়ায় মনোযোগী হলো। আরমানের অফিসের বিশাল হলো রুমটা তখন টানটান উত্তেজনায় ভরা। অফিসের সকল কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের বসের জন্য। দুপুরের লাঞ্চের পরপরই ছুটি দেওয়ার কথা ছিল আজ। বিশেষ এক উদযাপনের দিন বলেই অফিস থেকে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ডিলটা সাকসেসফুল হওয়ায় সকলে খুশির আবহে ডুবেছিল। মিস্টার ড্যানিয়েল লাঞ্চ শেষ করেই বিদায় নিয়েছেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই ছড়িয়ে পড়ল একটা খবর, আরমান স্যার নাকি সবার উপস্থিতি চেয়েছেন হল রুমে, জরুরি একটি মিটিং ডেকেছেন তিনি। কারো বুঝে উঠতে দেরি হলো না যে কিছু একটা গুরুতর হয়েছে। এই কথা ছড়িয়ে পড়তে দেরি হলো না, ডিজাইনের আসল ফাইল নাকি গায়েব হয়ে গেছে। কেউ একজন চুপি চুপি আসল ফাইলটি সরিয়ে তার জায়গায় নকল একটা ফাইল রেখে দিয়েছে। এমন এক ভয়ঙ্কর খবর যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো অফিসে। সেই থেকেই গোটা হলো রুম ফিসফাসে ভরে উঠেছে।
কে করলো, কেন করলো, কি হবে এখন? এইসব প্রশ্নের সবাই মুখে মুখে কথা চালাচ্ছে, কিন্তু কণ্ঠ নিচু, যেন কেউ শুনে না ফেলে। ঠিক তখনই মুহূর্তের মধ্যে হলো রুমটা একেবারে স্তব্ধ হয়ে গেল। সকলের গুঞ্জন থেমে গেল আচমকায়। চোখ ঘুরে গেল দরজার দিকে। বিশাল হলো রুমের বড় দরজাটা দিয়ে প্রবেশ করলো আরমান। প্রতিবারের মতোই বস্তাভর্তি অ্যাটিটিউড নিয়ে, মাথা উঁচু করে, এক অদ্ভুত দৃঢ়তা ও তীক্ষ্ণ গাম্ভীর্য নিয়ে। মুখ তার যেন পাথরের মতো কঠিন, কোনো আবেগ নেই, নেই কোনো হাসির রেখা। তার ঠিক পেছনে পেছনে প্রবেশ করলো আবির, মিরাজ আর মায়া। আবিরের মুখেও গম্ভীর ছায়া। মিরাজ স্বভাবমতো চুপচাপ, আর মার চোখে মিশ্র অনুভূতির প্রতিচ্ছবি। আতঙ্ক, দুশ্চিন্তা, আর একটা অজানা আশঙ্কা। আরমান দৃপ্ত ভঙ্গিতে সবার সামনে হেঁটে এসে নির্দ্বিধায় নিজের জন্য নির্ধারিত চেয়ারটায় বসে পড়ল, পায়ের উপর পা তুলে একেবারে সেই পরিচিত আত্মবিশ্বাসী ভঙ্গিতে। যেন তার উপস্থিতি সকল প্রশ্নের উত্তর, সকল অনিশ্চয়তার ইতি। আবির, মায়া আর মিরাজ নিঃশব্দে গিয়ে দাঁড়ালো আরমানের পাশে। তাদের মুখে কোনো শব্দ নেই, চোখে মুখে চাপা উত্তেজনা, যেন কেউ শ্বাস নিতে ভুলে গেছে। হলো রুমের পরিবেশ তখন এতটাই নিস্তব্ধ যে কারো শ্বাস প্রশ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যায়। সেই নিস্তব্ধতা ছিন্ন করে মুহূর্তের মধ্যে গমগম করে উঠল আরমানের গলা। তার কণ্ঠে ছিল এমন এক গম্ভীর, কঠিন আর ধ্বংসাত্মক সুর, যেন কোনো শাসকের শেষ নির্দেশ। ফাইলটাকে সরিয়েছে। শব্দগুলো যেন বুলেট হয়ে ছুটে গেল চারদিক দিয়ে, বাতাসে কেঁপে উঠল নিঃশব্দ দেয়ালগুলো। সেই একমাত্র বাক্যের রোমজুড়ে যেন একটা অদৃশ্য ভূমিকম্প বয়ে গেল। এক মুহূর্তের জন্য সবাই জমে গেল, নড়াচড়া বন্ধ, চোখের পাতা ফেলাও যেন নিষিদ্ধ। প্রতিটা কর্মচারীর মুখ থেকে রং সরে গেল, বুকের ধুকপুকুনি বেড়ে গেল দ্বিগুণ। কেউ কারো চোখে তাকাতে পারছে না, কেউ কেউ ঘাড় নিচু করে ফেলেছে, আবার কেউ কাঁধে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা সহকর্মীর দিকে ফিসফিস করে তাকাচ্ছে, কিন্তু কেউ সাহস করছে না উত্তর দেওয়ার। আরমান তখনও ঠান্ডা, কিন্তু তার চোখের দৃষ্টিতে আগুন। তার শরীর নিথর, অথচ চারপাশে যেন বিস্ফোরণের পূর্বক্ষণ। নির্বিকার, সদাহাস্য ও বন্ধুত্বপূর্ণ আবিরের গলায় হঠাৎ করে এক গম্ভীর সুর ধ্বনিত হল। গোটা কনফারেন্স রুম মুহূর্তেই যেন থমকে গেল। আবির বলল, আপনারা নিশ্চয়ই জানেন, এই ডিলটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘ এক সপ্তাহ ধরে আমাদের ডিজাইন টিম, বিশেষ করে সব ডিজাইনার, দিনরাত পরিশ্রম করে ফাইনাল ফাইলটি তৈরি করেছিল। প্রতিটি ডিটেইলে ছিল নিখুঁত যত্ন। সেই ফাইলটাই আজ হঠাৎ করেই উধাও হয়ে গেল। যেটা ছিল আমাদের হেড ডিজাইনার মার কেবিনে। তার চোখ দুটো কঠিন হয়ে উঠল। কথার ধার যেন আরও তীক্ষ্ণ হলো। গত রাতে মিস মায়া এবং মিস তানিশা মিলে সবকিছু চেক করে কেবিনটি নিজ হাতে লক করেছিলেন। নিশ্চিন্ত ছিলেন, ফাইল নিরাপদে আছে। আর আজ মিটিংয়ের সময় যখন ফাইলটি খোলা হলো, দেখা গেল তার ভেতরে কেবল সাদা কাগজ। ডিজাইনের নামগন্ধ নেই, অথচ ফাইলটা দেখতে ছিল ঠিক আগের মতোই। তার মানে স্পষ্ট, কেউ ইচ্ছে করে আসল ফাইল সরিয়ে একদম একই রকম দেখতে ফাইল রেখে গেছে। এই কাজ বাইরের কেউ করতে পারে না, অফিসের কারো পক্ষে এটা সম্ভব। এক মুহূর্ত নীরবতা, তারপর আবিরের কণ্ঠে শুনতে পাওয়া গেল দৃঢ় সতর্কবাণী। তাই বলছি, যিনি এটা করেছেন, অনুগ্রহ করে নিজে থেকেই সামনে আসুন। তাতে হয়তো কিছুটা ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে। কিন্তু যদি আমাদের খুঁজে বের করতে হয়, তাহলে তার শাস্তি হবে ভয়াবহ। আমরা কোনো আপোস করব না। আবিরের এই রূপ কেউ কখনো দেখেনি। গোটা হলো ঘর জুড়ে এক অদ্ভুত ভারী নীরবতা। নীরবতা ভেদ করে কেবল ফিসফিস শব্দ। কে হতে পারে, কেনই বা করবে এমন কাজ? এই ডিলটা তো আমাদের সবার ভবিষ্যতের প্রশ্ন। সবার চোখে স্পষ্ট হয়। তারা জানে আরমান স্যারের রাগ কতটা ভয়ানক হতে পারে, বিশেষ করে এমন একটি সংকটপূর্ণ পরিস্থিতিতে। পুরো অফিসের এক সপ্তাহের অমানসিক পরিশ্রম, এক একটা ডিজাইনের প্রতিটি লাইনের পেছনে ছিল নির্ঘুম রাত, চাপ, এবং এক অদম্য ইচ্ছা, এই ডিলটা জেতার। আর আজ, যখন সব কিছু শেষ হয়ে যাওয়ার উপক্রম, তখন আশার আলো হয়ে উঠলেন মায়া। হ্যাঁ, মার বুদ্ধিমত্তার জন্যই আজ বেঁচে গেছে দলটি। প্রতিটি ডিজাইনের কপিও আলাদা করে সংরক্ষণ করেছিল একটি ফাইলে। আর হারিয়ে যাওয়া ফাইলটা ছিল সেই কপি ফাইলদারি। ঠিক সময়ে মায়া তুলে ধরে আসল ফাইল, যার জন্য কাস্টমারদের সামনে তারা তুলে ধরতে পেরেছে প্রকৃত কাজটি। ডিলটি তারা পেয়েছে ঠিকই,
কিন্তু সেই বিজয়ের আনন্দে নেই উচ্ছ্বাস, নেই হাসির ছোঁয়া। আছে কেবল শঙ্কা, সন্দেহ আর এক ভয়াবহ প্রশ্ন। দলটার মধ্যেই কেউ একজন বিশ্বাসঘাতক। মায়া এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। হলো রুমের প্রতিটি মানুষের ফিসফিস আওয়াজ যেন সেই মুহূর্তে ধারালো ছুরির মতো মার শরীরে এসে বিচ্ছিল। আবিরের কথাগুলো যেন চারদিকের বাতাসকে ঘন করে তুলেছিল। ঘরটা ভারী হয়ে উঠেছিল সন্দেহ, শঙ্কা আর চাপা উত্তেজনায়। তবে তার বুকের ভেতর চলছিল একেবারে ভিন্ন এক যুদ্ধ। হেড ডিজাইনার মায়া, চিরশান্ত, কাজপাগল, ঠান্ডা মাথার মানুষ, এই মুহূর্তে নিজের ভেতরে অনুভব করছিল এক অদ্ভুত রকম চাপ। হ্যাঁ, ডিলটা তারা পেয়েছে। নিজের সেই শেষ মুহূর্তের সিদ্ধান্ত, প্রতিটি ডিজাইনের ব্যাকআপ আলাদা করে রাখা, তা আজ তাদের রক্ষা করেছে। কিন্তু এতে কি হৃদয়ের ভার কিছুটা হালকা হয়েছে? মোটেই না। তার ভেতরে এক জ্বালা জ্বলছিল। যন্ত্রণার সেই নাম ছিল বিশ্বাসভঙ্গ। এই অফিস, এই টিম, এখানে প্রতিটি মানুষকে মায়া জেনেছে, বুঝেছে, ভালোবেসেছে। সবার সাথে শেয়ার করেছেন প্রতিটি সৃষ্টির আনন্দ। অথচ এই টিমের মাঝেই লুকিয়ে আছে কেউ, যে কিনা সবকিছুকে পেছনে থেকে ছুরি মেরেছে। মার চোখ পড়ল আশেপাশে থাকা সহকর্মীদের দিকে। সকলেই মাথা নিচু করে একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতে ব্যস্ত। সবার মুখে আছে কিছুটা ভয়, আতঙ্ক। প্রত্যেকেই যেন নিষ্পাপ, আবার প্রত্যেকেই যেন সম্ভাব্য সন্দেহভাজন। মায়া অনুভব করল এক গভীর শূন্যতা বুকের ভেতর জমাট বাঁধছে। তার সবচেয়ে আপন জায়গাটা, তার টিম, তার সহযোদ্ধারা, তাদের মধ্যেই আজ একটা দেয়াল তৈরি হয়ে গেল। সেই দেয়ালের ওপার থেকে আর সহজে কারো চোখে চোখ রাখা যাবে না। কিন্তু তবুও মায়া জানে, এখন ভেঙে পড়ার সময় নয়। এখন নিজের অনুভূতি লুকিয়ে রেখে ঠান্ডা মাথায় চিন্তা করার সময়। কারণ সেই বিশ্বাসঘাতক যদি ধরা না পড়ে, তবে এই বিষ একদিন পুরো দলটাকেই নিঃশেষ করে দেবে।